চট্টগ্রাম আসলে এমন একটা জায়গা আসলে যেখান থেকে বাংলাদেশে অনেক বড় কিছুর সূচনা হয়েছে। 1971 সালে প্রতিরোধ যুদ্ধের সূচনা হয়েছে চট্টগ্রাম থেকে। গ্রামীণ ব্যাংকের মতো একটা নোবেলজয়ী প্রতিষ্ঠান, তার সূচনা হয়েছে চট্টগ্রাম থেকে। বাংলাদেশকে আসলে চট্টগ্রাম ছাড়া কল্পনা করা যায় না। ভাঙিফড়িনে একান দেশের নতুনভাবে সাজানোর গত 6 মাসে দেশের অর্থনৈতিক বোধ উন্নয়ন আজিয়ে ফেব্রুয়ারির 7 তারিখ সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবত সাংবাদিকলৈ মত বিনিময়কালে এসব হত্যা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বাংলাদেশের জন্য এটা একটা লাইফলাইন চট্টগ্রামের, বাংলাদেশের ইকোনমির জন্য। কিন্তু এটা শুধু বাংলাদেশ না, পুরো এই অঞ্চলের জন্য, এই বিশ্বের এই আমাদের এই দক্ষিণ এশিয়ার এই অঞ্চল, মায়ানমার কেন্দ্রিক বা ভারতের উত্তর যে 7 সিস্টার্স আছে তাদের জন্য, এমনকি নেপাল ভুটানের জন্য আসলে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অপরিসীম। এইসব বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদেরকে বলেছেন যে চট্টগ্রামে আসুন, বিনিয়োগ করুন এবং চট্টগ্রামটাকে আরও বহির্বিশ্বের কাছে আরও গুরুত্বপূর্ণ করে তুলুন, যাতে এটা বাংলাদেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারে। দেশের বাণিজ্যিক রাজধানী বালতাহিলি বালতাহিবু বাংলাদেশ আর এতেলাই চট্টগ্রাম বন্দর ও বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ নজরদের সরকার চেষ্টা চলের বিনিয়োগ বাড়ানোর। চট্টগ্রাম বন্দরের কেন্দ্র করি আগামীর বাংলাদেশ গত্যুজার এমন সম্ভাবনার হতা হয় ডেপুটি প্রেস সচিব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে চট্টগ্রামকে খুব বিশেষ গুরুত্বের সাথে দেখে। এটা এই কারণেই যে আসলে মূলত চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্বটাই সবচেয়ে বেশি করে সরকার অনুধাবন করে এবং এটা যে অনুধাবন করে তার আসলে নিকট অতীতে আপনারা কিছু প্রমাণ দেখেছেন। আমরা দাভোসে গিয়েছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কয়েকদিন আগে। সেখানে উনি আপনার বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে অনেকগুলো বৈঠক করেছেন। বেশিরভাগ বৈঠকই আসলে চট্টগ্রামে বিনিয়োগ কেন্দ্রিক। ধানমন্ডি 32 নম্বরত বঙ্গবন্ধুর ঘর ভাঙচুরের পরে গণমাধ্যমত উঠেই নিয়ে আইনাগল্য জানতে চাইলেই তেই হয় প্রধান উপদেষ্টা সরজমিনে এড়ে যাইবু বিস্তারিত জানিতে পারিবু বেগুনে। আয়নাগর নিয়ে আমাদের যে গুম বিষয়ক যে কমিশনটা, গুমের তদন্ত শিকার যারা হয়েছেন তাদের সাথে কথাবার্তা বলে যে কমিশনটা মাননীয় প্রধান উপদেষ্টা করে দিয়েছেন, তাদের পক্ষ থেকে একটা অনুরোধ ছিল যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যেন নিজে সরজমিনে গিয়ে আসলে দেখেন যারা গুমের শিকার হয়েছেন তাদেরকে কি পরিবেশে রাখা হয়েছিল, এবং উনি এটাতে সম্মতি জ্ঞাপন করেছেন। এবং শুধু উনি বলেছেন যে উনি যখন যাবেন উনি নিজে একা যাবেন না, উনি সাথে দেশি বিদেশি মিডিয়াকেও রাখবেন, যাতে করে ওনারাও দেখতে পারেন আসলে কীভাবে যাদের গুমের শিকার হয়েছিলেন তাদেরকে আসলে কীভাবে কী পরিস্থিতিতে রাখা হয়েছিল, কীরকম অন্ধকার পরিস্থিতিতে, কীরকম একটা অমানবিক পরিবেশে রাখা হয়েছিল, এটা তারা দেখতে পারেন। খুব শীঘ্রই হয়তো আপনারা এটার একটা আউটকাম দেখতে পারবেন। উক্ত মত বিনিময়কালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকরা তিনি আরো হয় গণহত্যার অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালতুন গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি শেখ হাসিনা ভারত তাহিরের সহিংসতার উস্কানিদের পরোয়ানা জারির পর বাংলাদেশেও তারে ফেরত দিবেলাই ভারতের কাছে জানাই, তবে এখনো সারা পাওয়া যায়। বাংলাদেশে এই পরিস্থিতিটা এই মুহূর্তে তৈরি হয়েছে, তার জন্য পার্সিয়ালি ভারতও দায়ী। কারণ ভারত আমাদের দেশ থেকে যিনি পালিয়ে গিয়েছেন ওনাকে আশ্রয় দিয়েছে, ওনাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে কারণে উনি ভারতে বসে ঘৃণা ছড়ানোর সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে রিকোয়েস্ট করা হয়েছে ওনাকে যেন ফেরত পাঠানো হয়, কারণ ওনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের আদালত বলেছে। এবং সেই আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা তার আলোকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে একটা নোট বারবার দিয়েছে। আমরা এখনও ভারতের কাছ থেকে কোনো নোট বারবার পাই নাই, তবে আমরা বিশ্বাস করি ভারত সৎ প্রতিবেশী স্বরূপ আমাদের সাথে আচরণ করবে এবং আমাদের দেশের মানুষের যে চাওয়া, আমাদের দেশে যে গণহত্যা যিনি চালিয়েছেন তাকে বিচারের মুখোমুখি করার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে, এই আকাঙ্ক্ষাটাকে ভারত রেসপেক্ট করবে আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগ সরকারের আমলত সরকার দলীয় কিছু ব্যক্তির রোষের শিকার হয় C+ টিভি আর ওই সময় সিলগাল গড়ে দেওয়াই C+ টিভির অফিস। উক্ত মত বিনিময় সভাত এইসব ফটো তুলে ধরে সাংবাদিক নেতল। সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ব্যক্তিগতভাবে পুরোপুরি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে আমাদের অফিসটা শেষ পর্যন্ত সিলগালা করে দিয়েছিলেন। আমার এখানকার প্রেস ক্লাবের আমি সাংবাদিক ইউনিয়নের একজন মেম্বার। সাংবাদিক ইউনিয়নের মেম্বার হয়েছি 12 বছর আগে। এই সাংবাদিক ইউনিয়ন আমার পক্ষে যেখানে একটা বিবৃতি দেওয়ার কথা, সেখানে আমার প্রতিষ্ঠানকে বন্ধ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছিলেন তথ্যমন্ত্রীকে। হাসান মাহমুদের যেদিন আমাদেরকে অফিসিয়ালি সিলগালা করে দিয়েছিলেন, তখন এই কোচি ভাই, নঈম ভাই, সালেমান ভাই ওনারা সিএমির নেতা, অথচ
ওনারাই আমার অফিসে গিয়েছিলেন। এই সালের রহমান ভাই আমাকে ফোন করে বলেছিলেন, অপু তুমি কোথায়, এখানে কি হয়েছে, আমরা এটা ক্রিয়ে করবো। তো আমি সেদিন আমার সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদককে আমি কাছে পাইনি। আলমগীর অপু যে বক্তব্য রেখে দেন তাকে ধন্যবাদ। ফ্যাসিবাদী সরকারের সময় তিনি নির্যাতিত হয়েছিলেন। আমি প্রথম সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকে বিবৃতি দিয়েছিলাম, অনেক পত্রিকা ছাপিয়েছে, অনেক পত্রিকা ছাপায়নি। কারা দু একটা পত্রিকায় রাতার পত্রিকা আমি তাদেরকে প্রশ্ন করে কেন ছাপাবেন আপনারা, তার কোনো উত্তর দিতে পারেনি। তাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করছে। এরপরেও সে নিগ্রহের শিকার হয়েছে, তার পোর্টালটা বন্ধ করে দিয়েছে। আমরা যদি আমাদের ভিন্ন মতের ছিল, কিছু কর্মী ছিল সেখানে, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে আমরা ওখানে তখন আমাদেরকে নানাভাবে হুমকি টুমকি দেওয়া হয়েছিল যে কেন তোমরা এগুলো করতেছো, এই বিষয়ে আমাদের কাজের প্রতিরোধ করো, আমরা প্রতিরোধ করার জন্য আমরা এখানে এসেছি। এছাড়া আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠা বাড়ি চট্টগ্রাম এবং আরো অনেক কিছু বিষয় চট্টগ্রামের সাথে জড়িত আলাদ ভাই বলবেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কোচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি কাজী আবুল মনসুর, সিএমইউজের সহসভাপতি মোস্তফা নঈম, সাধারণ সম্পাদক সালার নোমান, C+TV ও চাটগাঁ নিউজের সম্পাদক আলমগীর অপু সহ চট্টগ্রামত কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের অসংখ্য সাংবাদিকল। ইফতেখার নতিশন, C+TV, চট্টগ্রাম।